আমরা গত ক্লাসে আফ্রিকা কবিতাটি শুরু করেছিলাম। কবিতাটি শুরু করতে গিয়ে এই কবিতাটি সৃষ্টির প্রেরণা এবং সমসাময়িক ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কবিতাটির ভেতরে ঢুকে পড়ব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা। কবিতাটিতে আফ্রিকাকে তুমি তুমি করে সম্বোধন করা হয়েছে। আমরা যখন কবিতাটি পাঠে আরেকটু এগোবো তখন দেখব আফ্রিকার একটা ইমেজ, একটা ছবি ফুটে উঠবে কবিতায়। এক মানবী, কালো ঘোমটা দেওয়া এক অসহায় মানবী, যাকে দস্যুরা নানাভাবে ক্ষতবিক্ষত করেছে। কবিতাটির প্রথমে একদম পৃথিবী সৃষ্টির ইতিহাসে চলে গিয়েছেন রবি ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগ, যুগটা হচ্ছে একদম পৃথিবী সৃষ্টির সময়। সেই সময়টা উদ্ভ্রান্ত বলছেন কেন? তার কারণ সেই সময় কোনো কিছুই স্থির ছিল না। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সে বিষয়ে বিজ্ঞানীরা সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। হয়তো এরকম একটা ভাবা হয়েছে যে কোনো নক্ষত্র, হয়তো সূর্য বা কোথাও থেকে ছিঁড়ে আসা কোনো উত্তপ্ত বলয়, সে বলয় শীতল হতে হতে একদিন পৃথিবীর সৃষ্টি হয়েছিল। সেই যুগে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হচ্ছে, উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে সে শীতল হচ্ছে, তখন নানাভাবে তার চেহারা পরিবর্তিত হয়েছে। নিজের চেহারা বারবার সে পরিবর্তন ঘটিয়েছে সেই চেহারা। সেই কারণে যেহেতু সময়ে কোনো কিছু নিশ্চিত ছিল না পৃথিবীর চেহারা কি হবে, তাই সময়টা উদ্ভ্রান্ত, যুগটা উদ্ভ্রান্ত। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। স্রষ্টা বলতে কোনো সর্বশক্তিমান শক্তির কথা বলেননি এখানে। কবিতায় ব্যবহারের জন্য, সাহিত্যিক প্রয়োগের জন্য স্রষ্টা শব্দটি ব্যবহার করেছেন আসলে প্রকৃতির নিয়ম অনুযায়ী তো পৃথিবী সৃষ্টি হয়েছিল। প্রকৃতি এখানে সেই সর্বশক্তিমান শক্তি। সেই প্রকৃতি যখন পৃথিবীকে গঠন করছেন বা পৃথিবী গঠিত হচ্ছে নিজে নিজে, তখন নানানভাবে পৃথিবীর ভূপ্রকৃতির পরিবর্তন ঘটেছে। উত্তপ্ত অবস্থা থেকে যখন শীতল হচ্ছে এবং সেই সময় ভূমিকম্প ঘটেছে, সমুদ্র থেকে পাহাড় উত্থিত হয়েছে। আমরা হিমালয় পাহাড়ের গল্প জানি। আবার উঁচু পাহাড় হয়তো কোনো ভূমিকম্পের কারণে তলিয়ে গিয়েছে সমুদ্রের গভীরে। সমুদ্রের অতল গভীরে মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু উঁচু কোনো শৃঙ্গ মাথা তুলে দাঁড়িয়েছে।
এই সমস্ত নানান পরিবর্তন ঘটেছে। কবির সাহিত্যিক কল্পনায় বা কাব্যিক কল্পনায় মনে হচ্ছে যে স্রষ্টা যেন সৃষ্টি করতে গিয়ে নিজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে পারছে না, নিজের সৃষ্টিতে সন্তুষ্ট হচ্ছেন না। তিনি মাথা নাড়ছেন অসন্তোষে, যেভাবে মানুষ মাথা নাড়ে নিজের প্রতি অসন্তোষে। সমস্ত বিষয়টাই হচ্ছে শিল্পীর কল্পনা। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। কোনো একটা কিছু গড়ছেন, আবার সেটাকে ভেঙে দিচ্ছেন। অর্থাৎ হয়তো একটা পাহাড় গড়েছেন, সেই পাহাড়ের বুক চিরে হয়তো অন্য কোনো ভূপ্রকৃতির সৃষ্টি হচ্ছে, অথবা সমুদ্র গড়েছেন, সেই সমুদ্রের বুক থেকে পাহাড় সৃষ্টি হচ্ছে। নিজের সৃষ্টিকেই পরিবর্তন ঘটাচ্ছেন তিনি। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আফ্রিকা সৃষ্টির ইতিহাস রয়েছে এখানে। বহু অতীতে আদিম যুগে আফ্রিকা প্রাচ্য ভূমির অংশ ছিল। প্রাচী ধরিত্রী, প্রাচ্য পূর্ব গোলার্ধে আফ্রিকা ছিল, এশিয়া মহাদেশের ভেতরে। পরবর্তীকালে ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ধীরে ধীরে সেই আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে আলাদা এলাকায় চলে গিয়ে একটি আলাদা সম্পূর্ণ নতুন মহাদেশে পরিণত হয়। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কবির কল্পনায় সেই ঘটনাটি কে ঘটাচ্ছে? রুদ্র সমুদ্রের বাহু। রুদ্র মহাদেবের এক মূর্তি। মহাদেবের যে মূর্তিতে ধ্বংস করেন তিনি, সেই মূর্তি হচ্ছে রুদ্র। রুদ্র সমুদ্রের বাহু বলতে সমুদ্র যখন রুষ্ট হচ্ছে, সমুদ্র যখন অসন্তোষ প্রকাশ করছে, সমুদ্র যখন ক্রুদ্ধ হচ্ছে, অর্থাৎ সমুদ্রের বাহু অর্থাৎ হাত বাড়িয়ে কবির কল্পনায় এই ভৌগোলিক ঘটনাকে এইভাবে এখানে উপস্থিত করছেন। রুদ্র সমুদ্র তার বাহু প্রসারিত করে আফ্রিকাকে আমাদের প্রাচ্য ভূমি থেকে তুলিয়ে নিয়ে যাচ্ছেন। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। নিয়ে যাওয়ার পর কোথায় রাখলো আফ্রিকাকে? বাঁধলো তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। আমাদের কাছে আফ্রিকা মানে প্রচুর বিপুল একটা অরণ্য, অতিকায় অতিকায় সমস্ত গাছ। আফ্রিকার এই রূপ ছাড়াও আফ্রিকার অরণ্যের কিন্তু নানান রূপ রয়েছে। আফ্রিকায় রয়েছে বিস্তীর্ণ তৃণভূমি। অবশ্যই আফ্রিকায় এক সময়ে প্রচুর গাছের সমাবেশ ছিল, অসংখ্য গাছ ছিল। পরবর্তীকালে গোটা পৃথিবীর মতন আফ্রিকার জঙ্গলও বৃক্ষশূন্য হয়েছে। কবি সেই ঘন সন্নিবিষ্ট অরণ্যের কথা বলছেন, আফ্রিকার ভয়াল অরণ্যের কথা বলছেন। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়,
সেই অতিকায় অতিকায় গাছ, নিবিড় অরণ্য, সেই অরণ্যের পাহারায় আফ্রিকাকে তুলে নিয়ে গিয়ে বেঁধে ফেলা হলো তার পাহারা দিয়ে। কৃপণ আলোর অন্তঃপুরে, কবির কল্পনায় সেই নিবিড় অরণ্য, ঘন সন্নিবিষ্ট গাছ, সে গাছগুলি একটার সঙ্গে একটা এমনই জড়াজড়ি করে রয়েছে যে সূর্যালোক সেখানে প্রবেশ করতে ভয় পায়। ভেতরের আলো চুঁইয়ে আসছে ডালপালা ভেদ করে অতি সামান্যই। কবির কল্পনায় কৃপণ আলোর অন্তঃপুরে বেঁধে ফেলা হচ্ছে আফ্রিকাকে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। আফ্রিকা মানেই দুর্গমতা। দীর্ঘদিন ধরে সভ্য জগৎ বারবার চেষ্টা করেও আফ্রিকার গহন গভীর এলাকায় পা রাখতে সাহস করেননি। একের পর এক অভিযাত্রী চেষ্টা করেছেন আফ্রিকায় হানা দিতে, আফ্রিকার রহস্যকে উদ্ঘাটিত করতে, আফ্রিকার ভেতরে পৌঁছাতে। আফ্রিকার দুর্গমতা বারবার সভ্য জগৎ থেকে নিজেকে আড়াল করে রেখেছে, নিজেকে আবৃত করে রেখেছে। অসংখ্য অভিযাত্রী প্রাণ হারিয়েছেন। আফ্রিকার জঙ্গল, তার হিংস্র প্রাণী, প্রাকৃতিক বিরূপতা, খালি যে হিংস্র প্রাণী বাঘ সিংহ ইত্যাদি রয়েছে তাই নয়, আফ্রিকার প্রাকৃতিক বিরূপতা মানে ভীষণ দুর্গম প্রকৃতি, পাহাড়, নদী, জঙ্গল সব মিলিয়ে ভয়ঙ্কর দুর্গম। সেই দুর্গমতার মধ্যে রহস্য রয়েছে। রহস্য মানে ইংরেজি শব্দটা আমাদের কাছে একটু পরিচিত হচ্ছে ম্যাজিক, এই বলে আমরা রহস্যকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ যুক্তি দিয়ে আমরা যেটার ব্যাখ্যা করতে পারি না খুব সহজেই, যুক্তিকে যা ছাপিয়ে যায়। আমরা সাদা চোখে যেটাকে দেখতে পাই না, আমরা বুঝতে পারি না সাদা চোখে, তার মধ্যে রহস্য রয়েছে। আমরা দেখছি এই যে আমাদের সামনে খোলা মাঠ, আকাশ, আমাদের চারপাশে গাছপালা, এগুলোর মধ্যে রহস্য নেই। তার কারণ এগুলোকে আমরা চিনি, এগুলোকে আমরা বুঝি। রহস্য কোথায় রয়েছে? আমাদের দৃষ্টিসীমার বাইরে গভীর জঙ্গল, যেখানে পা রাখলেই আমাদের কল্পনা বিকশিত হয়ে ওঠে। এরপরে কি রয়েছে, এরপরে কি, আমি যতদূর আমাদের দৃষ্টি যাচ্ছে তার বাইরে কি রয়েছে, যার অর্থ আমরা সাদা চোখে বুঝতে পারি না। সেটাই হচ্ছে রহস্য। আফ্রিকার দুর্গমতার মধ্যে রয়েছে সেই রহস্য, সেই ম্যাজিক। সেখানে নিভৃত অবকাশে, নিভৃত কেন? একাকী। আমি প্রথমে পড়াতে গিয়ে বলেছি যে সভ্য জগৎ দীর্ঘদিন আফ্রিকার খোঁজ পায়নি। আফ্রিকা নিবিড় বনস্পতির পাহারায় নিজেকে একাকী সুরক্ষিত করে রেখেছিল সভ্য জগতের চোখের আড়াল থেকে। সেখানে সে সংগ্রহ করেছিল দুর্গমতার রহস্যকে। চীন ছিঁড়ে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। জল, স্থল এবং আকাশ সমস্ত কিছুর মধ্যে একটা দুর্বোধ্য সংকেত রয়েছে, ইঙ্গিত রয়েছে। ইঙ্গিত বিচ্ছিন্নতার, রহস্যের ইঙ্গিত। আফ্রিকা মানে রহস্য। আফ্রিকায় কি রয়েছে? জলে রয়েছে ভয়ঙ্কর হিংস্র কুমির, রয়েছে জলহস্তী, আর আফ্রিকার তৃণভূমিতে একদিকে রয়েছে জেব্রা, জিরাফের দল, অন্যদিকে রয়েছে সিংহ, হায়না, বুনো কুকুর,
অসংখ্য হিংস্র প্রাণী। চীন ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। জল, স্থল এবং আকাশ সমস্ত কিছুর মধ্যেই একটা দুর্বোধ্য ইঙ্গিত। কিসের ইঙ্গিত সেটা? সেই ম্যাজিক, সেই রহস্যের ইঙ্গিত। প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। সেই একই কথা বারবার ঘুরে ফিরে আসছে। প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু। প্রকৃতির দৃষ্টি, প্রকৃতি সাদা চোখে যেগুলোকে দেখতে পায়, যেগুলোকে বোঝাতে পারে মানুষকে, মানুষ যেগুলোকে বুঝতে পারে প্রকৃতিকে দেখে, এই গাছ, এই মাটি, এই আকাশ, এগুলোকে তো আমরা দেখতে পাই। এই বাড়ি ঘর, আমরা চারপাশে যা কিছু দেখছি প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির অবদান, এগুলোর অতীত একটা জগৎ রয়েছে, এগুলোর উপরে একটা জগৎ রয়েছে, ভয়ঙ্কর গভীর গহন অরণ্য, অতিকায় জলপ্রপাত, ভয়ঙ্কর নদীর স্রোত, নদীর তলায় চোখ দুটোকে বাড়িয়ে রাখা হিংস্র কুমিরের দল। এগুলি হচ্ছে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। এগুলোই জাদু, এগুলোর মধ্যে জাদু রয়েছে। আমাদের প্রতিদিনের জীবনে জাদু নেই। মন্ত্র যোগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আমাদের মনের নানান স্তর রয়েছে। আমরা সচেতনভাবে যা কিছু করি, যা কিছু বুঝি, যা কিছু বলি, এগুলো চেতন সম্পূর্ণ মন, চেতনাযুক্ত এলাকা। এই চেতনার গভীর একটা অবচেতন বলে রয়েছে, চেতনার অতীত একটা এলাকা রয়েছে। ওই যে এই এলাকাটা কি, যে এলাকাটা মধ্যে রয়েছে ম্যাজিক, যে এলাকাটার মধ্যে রয়েছে রহস্য, যে এলাকাটা যুক্তিকে অতিক্রম করে যায়, যে এলাকাটার মধ্যে না জানা, না বোঝা, না দেখা একটা অনুভব রয়েছে, একটা উপলব্ধি রয়েছে। তাহলে প্রকৃতি সে একটা জাদু সৃষ্টি করছিল আফ্রিকার চেতনাতীত মনে। চেতনাকে অতিক্রম করে যায় যে মনন, যে মনোভূমি, মনের যে জগৎ, সেই জগতে মন্ত্র জাগাচ্ছিল। তার ফল কি হচ্ছিল? আফ্রিকা নিজেকে আরো রহস্যময়ী করে তুলছিল, আরো দুর্গম করে তুলছিল। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায়, তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। খুব চমৎকার কিছু কথা বলছেন। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। ভীষণ মানে কি? ভীষণ শব্দটার মধ্যে একটা ভয়ঙ্কর এই একটা রূপ রয়েছে। ভীষণ শব্দটার মধ্যে একটা ভয়ঙ্কর, বিপজ্জনক এরকম একটা তাৎপর্য রয়েছে। এখন সেই ভীষণ শব্দটাকে বিদ্রুপ করার কারণ কি? আফ্রিকা বিদ্রুপ করছে এই কারণেই, ভীষণ আফ্রিকার দুর্গমতা, আফ্রিকার প্রকৃতি ভীষণ ভয়ঙ্কর কথা বললে সেই দুর্গমতাকে কিছুতেই ব্যাখ্যা করা যায় না। আফ্রিকার দুর্গমতার মধ্যে এত ভয়ালতা রয়েছে, এত ভয়ঙ্কর সেই রূপ, যেই রূপ ভীষণ শব্দ সেই রূপকে ব্যাখ্যা করতে পারে না। তাই আফ্রিকার ভয়ালতা হয়তো ভীষণ শব্দটাকেও বিদ্রুপ করছে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, বিরূপতার আবরণে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা রয়েছে আফ্রিকার, পায়ে পায়ে শঙ্কা,
বিপদের শঙ্কা। কিন্তু ওই যে বললাম, যে বিরূপতা রয়েছে, সেই বিরূপতা দিয়ে শঙ্কা শব্দটা দিয়েও সেই বিরূপতাকে ব্যাখ্যা করা যায় না। শঙ্কা মানে হচ্ছে ভয়। কতদূর ভয় পেতে পারে মানুষ, প্রকৃতি কতদূর ভয় দেখাতে পারে। আফ্রিকা এ সমস্ত কিছুর ঊর্ধ্বে। আফ্রিকার ভয়ালতা, আফ্রিকার ভয়ঙ্কর রূপ, এগুলির অনেক ঊর্ধ্বে। এই কোনো শব্দ দিয়েই আফ্রিকার দুর্গম ভয়ঙ্কর চেহারাকে ব্যাখ্যা করা যায় না। তাই বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে, নিজেকে আরো উগ্র করে, বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। দুন্দুভি বাদ্যযন্ত্র শিবের হাতে দেখা যায়। শিবের ভয়ঙ্কর যে রূপ, শিব যখন ধ্বংস করেন তার রুদ্র রূপ, দুন্দুভি থাকে। তাই নিজেকে, এ যেন একটা যুদ্ধ ঘোষণা। স্বাভাবিক পৃথিবীর সঙ্গে বা স্বাভাবিকতার সঙ্গে একটা যুদ্ধ ঘোষণা আফ্রিকা করছে, নিজেকে আরো দুর্গম করে, আরো ভয়ঙ্কর করে, আপনাকে উগ্র করে, বিভীষিকার প্রচণ্ড মহিমায় নিজেকে বিভীষিকাময় করে তাণ্ডবের দুন্দুভি নিনাদে। নিনাদে মানে আওয়াজে, তাণ্ডবের দুন্দুভির আওয়াজে। আমাদের আজকে দ্বিতীয় পাঠ শেষ হলো। আমরা পরবর্তী অংশে আগামী ক্লাসে চলে যাব। আজকে এই পর্যন্ত।